অরণ্যক বসু কাঁচের দেওয়ালের ওপারে শহরটাকে দেখছিল। বাইরে শ্রাবণের আকাশ ধূসর বিষণ্ন, কিন্তু এই শীতাতাপ নিয়ন্ত্রিত বোর্ডরুমের ভেতর সেই বিষণ্নতার আঁচটুকুও নেই। আছে শুধু ক্ষমতার ঠান্ডা কঠিন আস্ফালন। টেবিলের অন্য প্রান্তে বসা লোকগুলোর মুখে নুমরোজ আর লাভের হিসেব ভাসছে। মিডল এজড ফিমেলের উত্তরাধিকারী হিসেবে অরণ্যকেরও সেই হিসেবের অংশ হওয়ার কথা, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। তার চোখ খুঁজছিল একটা ফ্রেম, একটা গল্প, যে গল্প এই কাঁচের দেয়াল ভেদ করে তার কাছে পৌঁছায় না। তার চোখ খুঁজছিল একটা ফ্রেম, একটা গল্প, যে গল্প এই কাঁচের দেয়াল ভেদ করে তার কাছে পৌঁছায় না। অরণ্যক, তোমার মতামত কি? অরিন্দম বসু, যার চোখে আপোষহীন কর্তৃত্ব। অরণ্যক সোজা হয়ে বসল, ঠোঁটের কোণে একটা মেকি হাসি ঝুলিয়ে। আপনারা যা ভালো বুঝবেন বাবা, আমার আর নতুন কি বলার আছে। একটা দীর্ঘশ্বাস চাপা দিল সে। এই দম বন্ধকর জীবন থেকে মুক্তির জন্য তার ভেতরটা ছটপট করছিল। মিটিং শেষ হতেই সে প্রায় পালিয়ে বাঁচল। তার দামি গাড়িটা অফিসের ভূগর্ভস্থ পার্কিংয়ে পড়ে রইল। সে একটা হলুদ ট্যাক্সি ধরে সোজা চলে এলো উত্তর কলকাতায়। এখানে সময় যেন থমকে গেছে। পুরনো বাড়ির কার্নিশ বেয়ে নেমে আসা সবুজ শ্যাওলা, সরু গলির ভেজা গন্ধ, আর ট্রামের ঢং ঢং আওয়াজ। এই কলকাতাকে সে ভালোবাসে। এই তার মুক্তির শহর। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে সে হাঁটতে শুরু করল। লেন্সটা তার তৃতীয় চোখ। এই চোখ দিয়ে সে জীবনের ভাঙা গড়ার ছবি তোলে। একটা পুরনো প্রায় ভেঙে পড়া জমিদার বাড়ির সামনে এসে তার পা থেমে গেল। দত্ত লাইব্রেরি, বিবর্ণ সাইনবোর্ডটা কোনো রকমে ঝুলে আছে। ভেতর থেকে ভেসে আসছে পুরনো কাগজের সোঁদা গন্ধ। এই গন্ধটা তার ভীষণ চেনা, তার শৈশবের গন্ধ। কৌতূহল নিয়ে সে ভেতরে পা রাখল। ধুলোর আস্তরণে ঢাকা কয়েক হাজার বই, যেন জ্ঞানের এক বিশাল সমুদ্র বিস্মৃতির অন্ধকারে ডুবে আছে। আর সেই সমুদ্রের মাঝে একা এক প্রহরী, একটি মেয়ে, বয়স হয়তো ২৫-২৬, পরনে সাধারণ সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো করে খোঁপা করা। তার সমস্ত মনোযোগ একটা পুরনো প্রায় ছিঁড়ে যাওয়া পুঁথির ওপর। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল। মেয়েটা চমকে তাকাল। দরজায় দাঁড়ানো অরণ্যককে দেখে তার ভুরুতে জিজ্ঞাসার ভাঁজ, কাকে চাই? মেয়েটির গলায় দ্বিধা, কিন্তু কোনো ভয় নেই। অরণ্যক ভেতরে ঢুকল, গা থেকে বৃষ্টির জল ঝেড়ে। আমি একজন ফটোগ্রাফার। এই পুরনো বাড়িগুলো আমার বিষয়। সে তার ক্যামেরাটা দেখাল। ভেতরে আসতে পারি? ভেতরে আসতে পারি? অরণ্যকের চোখে মুখে একটা সততা ছিল, যা তাকে আশ্বস্ত করল। আসুন। সে আবার নিজের কাজে মন দিল। অরণ্যক নিঃশব্দে ঘরের চারদিকে ঘুরতে লাগল। প্রতিটি বইয়ের তাক, প্রতিটি ধুলো কণা যেন এক একটি গল্প বলছে। সে ক্যামেরার লেন্সে চোখ রাখল।
আর তার প্রথম ছবিটা হল ওই মেয়েটির, যে একা একটা হারিয়ে যাওয়া সময়কে বাঁচিয়ে রাখার লড়াই করছে। আমার নাম অরণ্যক। সে নিজে থেকেই পরিচয় দিল। মিডল এজ মুখ না তুলেই বলল, শরণ্যা, শরণ্যা দত্ত। এইভাবে এক বর্ষার বিকেলে দুটো ভিন্ন পৃথিবীর মানুষের প্রথম দেখা হল। একজন উত্তরাধিকারের ভারে ক্লান্ত, অন্যজন ঐতিহ্যকে বাঁচানোর সংগ্রামে একা। আর তাদের সাক্ষী রইল হাজার হাজার বই আর ঝমঝমিয়ে পড়া বৃষ্টি। অরণ্যক নিজেকে একজন সংগ্রামী ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবেই পরিচয় দিয়েছিল। এই মিথ্যেটা তার বর্ম। এই বর্মের আড়ালেই সে তার আসল সত্তাটাকে লুকিয়ে রাখে। শরণ্যা তার পরিচয় নিয়ে বিশেষ মাথা ঘামাল না। তার জগতে মানুষের পরিচয় তার কাজে, তার আদর্শে। পরের দিন অরণ্যক আবার ফিরে এলো লাইব্রেরিতে। এবার হাতে দুটো মাটির ভাঁড়ের চা। শরণ্যা অবাক হলেও আপত্তি করল না। আপনি রোজ রোজ এখানে কেন আসছেন? আমার ছবির সিরিজটা শেষ করতে অরণ্যক সহজভাবে উত্তর দিল, এই লাইব্রেরিটা আপনার? মিডল এজড ফিমেল ফেলল, আমার নয়, আমার দাদুর ছিল। এখন আমি দেখাশোনা করি। তাদের মধ্যে ধীরে ধীরে কথা শুরু হল। বই, ইতিহাস, পুরনো কলকাতা, এমন অনেক কিছু নিয়ে যা তাদের দুজনকেই নাড়া দেয়। অরণ্যক জানতে পারল এই লাইব্রেরি শুধু বইয়ের সংগ্রহশালা নয়, এটা শরণ্যার শৈশব, তার স্বপ্ন। আর এই স্বপ্ন এখন বিপদের মুখে। একজন প্রমোটার, ঋষভ চৌধুরী, এই বাড়িটা কিনে নিতে চায়। সে এখানে শপিং মল বানাবে। অরণ্যক নামটা শুনে চমকে উঠল। ঋষভ চৌধুরী রিয়েল এস্টেট জগতের এক ধূর্ত খেলোয়াড় আর বসু ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান প্রতিযোগী। সে বুঝতে পারল শরণ্যার লড়াইটা যতটা ব্যক্তিগত, ততটাই কঠিন। অরণ্যক তার ছবির প্রকল্পের অজুহাতে লাইব্রেরির জন্য কিছু কাজ করতে শুরু করল। পুরনো বই ঝেড়ে পরিষ্কার করা, ক্যাটালগ তৈরিতে সাহায্য করা। এই কাজগুলোর মধ্যে সে এক অদ্ভুত শান্তি খুঁজে পেল। বোর্ডরুমের শীতলতার বাইরে এই ধুলোমাখা জগৎটা তার কাছে অনেক বেশি জীবন্ত মনে হল। শরণ্যাও তার উপস্থিতিটাকে সহজভাবে নিতে শুরু করল। অরণ্যকের কোম্পানিয়া, তার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা আর তার চোখের ওই বিষণ্ণ সততা শরণ্যাকে স্পর্শ করল। একদিন কাজ করতে করতে শরণ্যা বলল, আপনি শুধু ছবি তোলেন না, আপনি গল্প শোনেন। অরণ্যক হাসল, আর আপনি শুধু বই আগলে রাখেন না, আপনি সময়কে ধরে রাখেন। তাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি হচ্ছিল, কোনো প্রতিশ্রুতির বন্ধন ছাড়াই। একদিন অরণ্যক লাইব্রেরির জন্য কিছু দামি সংরক্ষক রাসায়নিক কিনে আনল। শরণ্যা দাম শুনেই চমকে উঠল, এসবের অনেক দাম, আমি নিতে পারব না। তার আত্মসম্মানে ঘা লেগেছিল। এটা আমার প্রকল্পের অংশ হিসেবেই ধরুন। অরণ্যক পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করল। আমার ছবির জন্য এই লাইব্রেরিকে সুন্দর দেখানো দরকার। শরণ্যা অনিচ্ছা সত্ত্বেও রাজি হল, কিন্তু তার মনে একটা ক্ষীণ সন্দেহের মেঘ জমল।
একজন সাধারণ ফ্রিল্যান্স ফটোগ্রাফারের পক্ষে এত টাকা খরচ করা কি সম্ভব? কিন্তু অরণ্যকের সরল চোখের দিকে তাকিয়ে সে সেই সন্দেহটাকে পাত্তা দিল না। সে বিশ্বাস করতে চাইল, কারণ অনেক দিন পর সে তার এই একাকী লড়াইয়ে একজন সঙ্গী পেয়েছে, যাকে সে বিশ্বাস করতে চায়। দিনগুলো এভাবেই কাটছিল। অরণ্যকের জীবন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। দিনের বেলা সে বসু ইন্ডাস্ট্রির উত্তরাধিকারী, যে বাবার চাপে ব্যবসায়িক চুক্তি সই করে, আর বিকেলে সে উত্তর কলকাতার এক সাধারণ ফটোগ্রাফার, যে ধুলোমাখা বইয়ের রাজ্যে শান্তি খোঁজে। শরণ্যার সাথে তার সম্পর্কটা আরও গভীর হচ্ছিল। তারা একসাথে কলেজ স্ট্রিটে যেত, পুরনো বইয়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা কাটাত, ফুচকা খেত, ট্রামে চেপে উদ্দেশ্যহীনভাবে ঘুরত। এই সাধারণ মুহূর্তগুলো অরণ্যকের কাছে অসাধারণ মনে হতো। এই প্রথম সে অনুভব করল খুশি কিনতে টাকা লাগে না। একদিন শরণ্যা তাকে তার ছোট বাড়িতে নিয়ে গেল। খুব সাধারণ একটা বাড়ি, কিন্তু মায়ায় ভরা। শরণ্যার মা অরণ্যককে দেখে খুব খুশি হলেন। অনেক দিন পর শরণ্যাকে এত হাসতে দেখছি, তুমি ওকে ভালো রেখো বাবা। অরণ্যকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে সে কিভাবে এই সরল বিশ্বাসটাকে মর্যাদা দেবে? কিন্তু সত্যিটা বলার সাহস তার ছিল না। সে ভয় পেত, যদি শরণ্যা জানতে পারে সে কে, তাহলে হয়তো এই সহজ সম্পর্কটা আর থাকবে না। হয়তো শরণ্যাও তাকে অন্য সবার মতো দেখবে, শুধু টাকার নিরিখে। এই ভয়টা তাকে সত্যিটা বলতে দিল না। এদিকে ঋষভ চৌধুরীর চাপ বাড়ছিল। একদিন সকালে লাইব্রেরিতে একটা আইনি নোটিশ এসে পৌঁছল। বাড়ির মালিকানা সংক্রান্ত জটিলতার সুযোগ নিয়ে ঋষভ পুরো সম্পত্তিটাকেই গ্রাস করতে চাইছে। শরণ্যা ভেঙে পড়ল। আমি কি করব অরণ্যক? আমি সব কিছু হেরে যাব। অরণ্যক তার হাতটা শক্ত করে ধরল। আমি আছি তো, আমরা একটা পথ বের করবই। সে শহরের সবচেয়ে বড় আইনজীবীর সাথে যোগাযোগ করল, নিজের পরিচয় গোপন রেখেই। সমস্ত খরচ সে নিজের পকেট থেকে দিল। শরণ্যাকে সে বোঝাল যে তার এক পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা এই মামলায় সাহায্য করতে এগিয়ে এসেছে। শরণ্যা আবার বিশ্বাস করল। অরণ্যকের ওপর তার নির্ভরতা বাড়ছিল। এই নির্ভরতা অরণ্যককে একদিকে আনন্দ দিচ্ছিল, অন্যদিকে তার অপরাধ বোধকে আরও বাড়িয়ে তুলছিল। সে এক ভয়ঙ্কর দ্বৈত জীবনযাপন করছিল। একদিন বসু ইন্ডাস্ট্রির একটা বড় মিটিংয়ে একটা নতুন রিয়েল এস্টেট প্রকল্পের ফাইল অরিন্দম বসুর টেবিলে এলো। উত্তর কলকাতার প্রাণকেন্দ্রে একটি বিশাল শপিং মল তৈরির পরিকল্পনা। অরণ্যক চমকে উঠে ফাইলটা দেখল। জায়গাটা তার ভীষণ চেনা, দত্ত লাইব্রেরির ঠিকানা। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। ঋষভ চৌধুরী নয়, তার নিজের পরিবারও এই ষড়যন্ত্রের অংশীদার। তার বাবা এই জমিটা কেনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন। এই প্রকল্পটা আমাদের জন্য খুব লাভজনক হবে, অরিন্দম বসু ঘোষণা করলেন। আমরা ঋষভ চৌধুরীকে টেক্কা দিয়ে এই ডিলটা ফাইনাল করব। অরণ্যকের মনে হল কেউ তার হৃৎপিণ্ডে একটা ছুরি বসিয়ে দিয়েছে। সে যার ভালোবাসা পাওয়ার জন্য নিজের পরিচয় লুকিয়ে রেখেছে, তার পরিবারই সেই ভালোবাসার স্বপ্নকে ধ্বংস করতে চলেছে। মিটিং শেষে সে বাবার ঘরে ছুটে গেল। বাবা, তুমি ওই লাইব্রেরিটা ভাঙতে পারো না? কেন পারব না? ওটা একটা ভাঙা বাড়ি ছাড়া আর কিছুই নয়। ওখানে ইতিহাস আছে, ঐতিহ্য আছে। অরিন্দম বসু তার দিকে তীব্র চোখে তাকালেন। ব্যবসা আবেগ দিয়ে চলে না অরণ্যক, কবে তুমি এটা বুঝবে? আমি এই প্রকল্পটা হতে দেব না। অরণ্যকের গলায় দৃঢ়তা। তুমি আমাকে আটকাতে পারবে না। বাবার সাথে তর্ক করে সে বুঝতে পারল এই লড়াইটা আরও অনেক কঠিন। এটা শুধু ঋষভ চৌধুরীর বিরুদ্ধে নয়, এটা তার নিজের পরিবারের বিরুদ্ধে, তার নিজের পরিচয়ের বিরুদ্ধে।
সেদিন সন্ধ্যায় সে লাইব্রেরিতে গেল। শরণ্যা তাকে নতুন আইনি অগ্রগতির কথা শোনাচ্ছিল, তার চোখে মুখে জয়ের আশা। জানেন অরণ্যক, আমার মনে হচ্ছে আমরা জিতে যাব। বসু ইন্ডাস্ট্রির মতো বড় কোম্পানিও নাকি এই জমিটা নিয়ে আগ্রহী ছিল, কিন্তু আমাদের আইনজীবী বলছেন আমরা আইনিভাবে অনেক শক্ত জায়গায় আছি। শরণ্যার মুখে বসু ইন্ডাস্ট্রির প্রতি তীব্র ঘৃণা ফুটে উঠল। এরা শুধু টাকা চেনে, মানুষের আবেগ, ইতিহাস এসবের কোনো মূল্য নেই এদের কাছে। অরণ্যক চুপ করে শুনছিল। প্রতিটা শব্দ তাকে তীরের মতো বিঁধছিল। সে কি করে বলবে যে মানুষটাকে সে বিশ্বাস করে পাশে বসে আছে সেই ঘৃণ্য বসু পরিবারের অংশ? তার মনে হল এই মিথ্যের বোঝা আর বয়ে বেড়ানো সম্ভব নয়। কিন্তু সত্যিটা বলার পরিণাম কি হবে? সে কি শরণ্যাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে? মিডল এজড ফিমেল পতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেদিন রাতে তার ঘুম এল না। ক্যামেরার লেন্সে সে শরণ্যার হাসি মুখটা খুঁজছিল, কিন্তু এখন সেই হাসির আড়ালে সে একটা গভীর অবিশ্বাসের ছায়া দেখতে পাচ্ছিল, যে ছায়াটা হয়তো খুব শীঘ্রই সত্যি হতে চলেছে। অরণ্যকের ভেতরের ঝড় বাইরে থেকে বোঝার উপায় ছিল না। সে আগের মতোই শরণ্যার পাশে থাকত, তাকে সাহস জোগাত, কিন্তু তার মন জুড়ে ছিল এক গভীর অস্থিরতা। সে জানত সময় দ্রুত ফুরিয়ে আসছে, নিলামের দিন ঘনিয়ে আসছিল। আদালতের নির্দেশে লাইব্রেরির মালিকানা নিয়ে চূড়ান্ত ফেসলা হবে প্রকাশ্য নিলামের মাধ্যমে। শরণ্যার আইনজীবী তাকে জানিয়েছিলেন যে তাদের আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। তাদের একমাত্র আশা যদি কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা নিলামে অংশ নিয়ে লাইব্রেরিটিকে বাঁচায়। শরণ্যা শহরের অনেক বুদ্ধিজীবী, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের কাছে গিয়েছিল। সবাই সহানুভূতি দেখিয়েছে, কিন্তু কেউই আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তার শেষ ভরসা ছিল সেই স্বেচ্ছাসেবী সংস্থা যার কথা অরণ্যক তাকে বলেছিল। অরণ্যক, আপনার সেই সংস্থা নিলামে অংশ নেবে তো? শরণ্যার গলায় ছিল ডেসেসপেরেশন। অরণ্যক কি উত্তর দেবে ভেবে পেল না। সে শুধু বলতে পারল, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চলবে শরণ্যা। এই আশ্বাসটাও একটা মিথ্যে। সে জানত নিলামের মঞ্চে দুটো প্রধান শক্তি মুখোমুখি হবে, ঋষভ চৌধুরী আর বসু ইন্ডাস্ট্রি, আর দুজনেই চাইবে লাইব্রেরিটিকে ধ্বংস করতে। নিলামের আগের দিন সন্ধ্যায় অরণ্যক শরণ্যার সাথে দেখা করল। হাওয়ায় একটা বিদায়ের সুর ভাসছিল। যদি আমরা হেরে যাই তাহলে আপনি কি করবেন? অরণ্যক ভয় মিশ্রিত গলায় জিজ্ঞেস করল। শরণ্যা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, লড়াই শেষ হবে না। আমি শেষ বইটা পর্যন্ত আগলে রাখব। এই লাইব্রেরি আমার পরিচয়। তার চোখের দিকে তাকিয়ে অরণ্যকের মনে হল এই মেয়েটিকে হারানো যায় না। সেদিন রাতে অরণ্যক একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিল। এই দ্বৈত জীবন, এই অপরাধ বোধ থেকে তাকে বেরোতেই হবে। ফলাফল যাই হোক, তাকে সত্যিটার মুখোমুখি হতে হবে, শুধু নিজের জন্য নয়, শরণ্যার জন্য। সে তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিতে প্রস্তুত হল। নিলামের দিন। একটা পুরনো সরকারি হলের ভেতর উত্তেজনা চরমে। সাংবাদিক, ব্যবসায়ী আর কৌতূহলী মানুষের ভিড়। এক কোণে শরণ্যা একা, বিবর্ণ মুখে বসেছিল। তার পাশে শহরের কয়েকজন বৃদ্ধ লেখক, যাদের উপস্থিতি সহানুভূতির চেয়ে বেশি কিছু ছিল না। নিলাম শুরু হল। প্রথমে ছোটখাটো কিছু সংস্থা অংশ নিলেও দাম বাড়ার সাথে সাথে তারা পিছিয়ে গেল।
অবশেষে লড়াইটা প্রত্যাশিতভাবেই ঋষভ চৌধুরী আর বসু ইন্ডাস্ট্রির প্রতিনিধির মধ্যে সীমাবদ্ধ হল। দুজনেই যেন টাকার কুমির। অঙ্কের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। প্রতিটা নতুন ডাকে শরণ্যার হৃৎপিণ্ডটা যেন থেমে যাচ্ছিল। সে দেখছিল তার শৈশব, তার স্বপ্ন, তার পরিচয় কিভাবে টাকার দাড়িপাল্লায় নিলামে উঠছে। তার চোখ খুঁজছিল অরণ্যককে। সে কথা দিয়েছিল সে পাশে থাকবে, কিন্তু এই কঠিন মুহূর্তে অরণ্যক কোথায়? সে কি তাকেও শেষ মুহূর্তে একা ফেলে চলে গেল? অবিশ্বাস আর অভিমানে শরণ্যার চোখ ঝাপসা হয়ে এল। বসু ইন্ডাস্ট্রির প্রতিনিধি একটা বিশাল অঙ্কে ডাক দিল। মনে হচ্ছিল খেলা শেষ। ঋষভ চৌধুরীও যেন হাল ছেড়ে দিয়েছেন। নিলামকারী হাতুড়িটা তোলার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এক মুহূর্ত একটা শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ গলা গমগম করে উঠল। সবার চোখ দরজার দিকে ঘুরে গেল। অরণ্যক বসু, পরনে সাধারণ জিন্স আর শার্ট, কিন্তু তার চলার ভঙ্গিতে, তার চোখের দৃষ্টিতে ছিল এক জন্মগত আভিজাত্য। শরণ্যা তাকে দেখে পাথর হয়ে গেল। এই অরণ্যককে সে চেনে না। এই সেই সংগ্রামী ফটোগ্রাফার নয় যার সাথে সে স্বপ্ন দেখত। অরণ্যক সোজা নিলাম মঞ্চের দিকে এগিয়ে গেল। বসু ইন্ডাস্ট্রির প্রতিনিধি তাকে দেখে উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল। তার মুখে বিস্ময় আর ভয়। আমি এই নিলামে একটি নতুন প্রস্তাব রাখতে চাই, অরণ্যক মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল। এই সম্পত্তিটি ব্যক্তিগত মালিকানায় বিক্রি হবে না। হলের ভেতর একটা গুঞ্জন শুরু হল। ঋষভ চৌধুরী তীব্র প্রতিবাদ করে বলল, এর মানে কি? নিলামের নিয়ম ভাঙা হচ্ছে। অরণ্যক তার দিকে তাকিয়ে শীতল গলায় বলল, নিয়ম মানুষের জন্য তৈরি হয় মিস্টার চৌধুরী, ইতিহাসের গলা টিপে ধরার জন্য নয়। সে আবার দর্শকদের দিকে ফিরল। আমি অরণ্যক বসু, বসু ইন্ডাস্ট্রির তরফ থেকে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রস্তাব দিচ্ছি, এই লাইব্রেরিটিকে রক্ষা করার জন্য একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা হোক। এই ট্রাস্টের প্রাথমিক তহবিল হিসেবে আমি আমার ব্যক্তিগত সম্পত্তি থেকে ৫ কোটি টাকা দান করার ঘোষণা করছি। এই লাইব্রেরি কারও ব্যক্তিগত সম্পত্তি হবে না, এটা হবে কলকাতার সম্পত্তি, আমাদের সকলের সম্পত্তি। আর এই ট্রাস্টের প্রধান কিউরেটর এবং পরিচালক হিসেবে আমি শ্রীমতী শরণ্যা দত্তের নাম প্রস্তাব করছি। পুরো হল স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে করতালির শব্দ শুরু হল, যা মুহূর্তে একটা ঝড়ে পরিণত হল। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। শরণ্যা তখনও স্থির হয়ে বসেছিল। তার কানে কোনো শব্দ ঢুকছিল না। তার চোখের সামনে শুধু ভাসছিল অরণ্যকের মুখ। যে মানুষটাকে সে বিশ্বাস করেছিল, সেই তার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। অরণ্যক বসু, যে নামটাকে সে ঘৃণা করত, সেই নামটাই এখন তার রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এই রক্ষা কি মুক্তি, নাকি এক নতুন খাঁচায় বন্দিত্ব? নিলাম শেষ হয়ে যাওয়ার পরেও হল জুড়ে ছিল উত্তেজনার রেশ। সাংবাদিকরা অরণ্যককে ঘিরে ধরেছিল, কিন্তু তার চোখ খুঁজছিল শুধু একজনকে, শরণ্যা। ধীর পায়ে ভিড় ঠেলে বেরিয়ে আসছিল। তার মুখটা ছিল অভিব্যক্তিহীন, পাথরের মতো। অরণ্যক সব ফেলে তার দিকে এগিয়ে গেল। শরণ্যা, আমার কথা শোনো। শরণ্যা থামল, কিন্তু তার দিকে তাকাল না। আর কি শোনার বাকি আছে মিস্টার বসু? মিস্টার বসু, এই সম্বোধনটা অরণ্যকের বুকে তীরের মতো বিধল। আমি তোমাকে সবটা ব্যাখ্যা করতে চাই। ব্যাখ্যা? শরণ্যার গলায় জমাট বাঁধা অভিমান আর ব্যঙ্গ। কোনটার ব্যাখ্যা দেবেন? আপনার মিথ্যে পরিচয়ের, নাকি আপনার করুণার? এটা করুণা নয় শরণ্যা,
তাহলে কি একজন ধনী যুবকের নতুন খেলা, একজন গরিব আদর্শবাদী মেয়েকে নিয়ে কিছুক্ষণ সময় কাটানো আর তারপর নিজের বিপুল সম্পদ দেখিয়ে তাকে চমকে দেওয়া? প্রতিটা শব্দ ছিল চাবুকের মতো। অরণ্যকের বলার মতো কোনো ভাষা ছিল না, কারণ শরণ্যার কথাগুলো অনেকাংশেই সত্যি ছিল। আমি ভয় পেয়েছিলাম শরণ্যা, আমি ভয় পেয়েছিলাম যে আমার আসল পরিচয়টা জানলে তুমিও আর 5 জনের মতো আমাকে দেখবে। আপনি আমাকে এতটা ছোট ভাবেন? মিডল এজড ফিমেল, 40-50 বছরের বয়সের মেথা পেসিং, স্লো, deliberate, engaging, using silence to build tension, emphasize important details or give the listener time to reflect. Emotion. The voice must convey a subtle seriousness, showing an understanding of the weight and complexity of the dramatic plot. শরণ্যার চোখে এবার জল চলে এলো। আপনি আমার বিশ্বাসকে নিয়ে খেলা করেছেন অরণ্যক, আমার লড়াইটাকে নিয়ে তামাশা করেছেন। সে আর এক মুহূর্ত দাঁড়াল না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। অরণ্যক সেখানেই দাঁড়িয়ে রইল, হাজারো মানুষের ভিড়ে একা। সে জিতেছিল, কিন্তু সব কিছু হারিয়ে। পরের কয়েকটা দিন ছিল ঝড়ের মতো। খবরের কাগজে, টেলিভিশনে শুধু অরণ্যক আর শরণ্যার গল্প। শিল্পপতি বনাম শিল্প, টাকার অহংকারকে হারিয়ে দিল ঐতিহ্যের জয়, এই ধরনের নানা শিরোনাম। ট্রাস্ট গঠনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছিল। অরিন্দম বসু ছেলের এই কাজে প্রচণ্ড ক্ষুব্ধ হলেও জনমতের চাপে কিছু করতে পারছিলেন না। তিনি ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। অরণ্যক এসব নিয়ে ভাবছিল না, তার সমস্ত চিন্তা জুড়ে ছিল শরণ্যা। শরণ্যা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিল। সে লাইব্রেরিতে আসত, কিন্তু অরণ্যকের সাথে কোনো কথা বলত না। ট্রাস্টের মিটিংগুলোতে সে একজন পেশাদার কিউরেটরের মতোই আচরণ করত, তার বেশি কিছু নয়। তাদের মধ্যে একটা অদৃশ্য কাঁচের দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। অরণ্যক প্রতিদিন অপেক্ষা করত, হয়তো শরণ্যা তাকে বুঝবে, কিন্তু সেই অপেক্ষা শেষ হচ্ছিল না। একদিন সন্ধ্যায় অরণ্যক লাইব্রেরিতে গেল। শরণ্যা একা বসে একটা পুরনো বইয়ের পাতা ওল্টাচ্ছিল। আমরা কি একটু কথা বলতে পারি? অরণ্যক ধীর গলায় জিজ্ঞেস করল। শরণ্যা বই থেকে মুখ তুলল না। কাজের কথা হলে বলুন। কাজের কথা নয়, আমাদের কথা। শরণ্যা বইটা বন্ধ করল। আমাদের বলে আর কিছু নেই মিস্টার বসু, যা ছিল তা একটা মিথ্যের উপর তৈরি হয়েছিল, সেই মিথ্যেটা ভেঙে গেছে। আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না শরণ্যা, ভালোবাসা বিশ্বাস ছাড়া হয় না শরণ্যা। উঠে দাঁড়াল। আর আপনি সেই বিশ্বাসটাকেই ভেঙে দিয়েছেন। আমি তোমাকে ফেরাতে চাই শরণ্যা, আমি সব কিছু ঠিক করতে চাই। কিছু জিনিস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। শরণ্যার গলা ধরে এলো। আপনি লাইব্রেরিটাকে বাঁচিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করবেন না। সে ঘর থেকে বেরিয়ে গেল। অরণ্যকের মনে হল সে সত্যিই সব কিছু হারিয়ে ফেলেছে। সেদিন রাতে সে তার তোলা ছবিগুলো দেখছিল। শরণ্যার হাসি মুখ, চিন্তাশীল মুখ, লড়াই করার সময়ের দৃঢ় মুখ, প্রতিটা ছবিই ছিল জীবন্ত। কিন্তু এখন সেই ছবিগুলোর দিকে তাকালে তার বুকটা ফাঁকা হয়ে যেত। সে বুঝতে পারছিল শুধু সত্যিটা প্রকাশ করলেই হবে না, তাকে শরণ্যার বিশ্বাসটা আবার অর্জন করতে হবে। কিন্তু কিভাবে? সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে সিদ্ধান্ত নিল সে আর শরণ্যার ওপর কোনো জোর খাটানোর চেষ্টা করবে না। সে শুধু নীরবে তার কাজ করে যাবে। ট্রাস্টের মাধ্যমে লাইব্রেরিটাকে নতুন করে গড়ে তুলবে। হয়তো তার কাজই একদিন শরণ্যার মন গলাতে পারবে। সে অপেক্ষায় থাকবে, কারণ শরণ্যাকে ছাড়া তার জীবনটাও ওই ধুলোমাখা পরিত্যক্ত লাইব্রেরির মতোই অর্থহীন। পুনর্গঠনের কাজ শুরু হল। অরণ্যক নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করত।
সে সেরা স্থপতি, সেরা সংরক্ষকদের নিয়ে এল। তার উদ্দেশ্য ছিল লাইব্রেরির পুরনো ঐতিহ্যকে বজায় রেখেও তাকে আধুনিক এবং আকর্ষণীয় করে তোলা। শরণ্যাও তার সমস্ত জ্ঞান এবং দক্ষতা দিয়ে এই কাজে নিজেকে ডুবিয়ে দিল। তারা একসাথে কাজ করত, কিন্তু তাদের মধ্যে দূরত্বটা থেকেই গেল। তারা কথা বলত, কিন্তু শুধু কাজ নিয়ে। তবুও এই সমশ্রিত কাজের মধ্যে দিয়েই তারা একে অপরকে নতুন করে চিনছিল। শরণ্যা দেখছিল অরণ্যক শুধু একজন ধনী ব্যবসায়ী নয়, তার শিল্পবোধ, তার নিষ্ঠা এবং ঐতিহ্যের প্রতি তার গভীর সম্মান ছিল প্রশ্নাতীত। আর অরণ্যক দেখছিল শরণ্যা শুধু একজন আবেগপ্রবণ আদর্শবাদী নয়, তার জ্ঞান, তার পরিচালন ক্ষমতা এবং তার কঠিন পরিশ্রম ছিল অবাক করার মতো। তাদের অজান্তেই সেই ভাঙা বিশ্বাসের ওপর একটা নতুন সেতু তৈরি হচ্ছিল, খুব ধীরে, খুব সন্তর্পণে। মাস গড়াতে লাগল। লাইব্রেরিটা ধীরে ধীরে নতুন রূপ পাচ্ছিল। দেয়ালের স্যাঁতসেঁতে দাগগুলো মুছে গিয়ে নতুন রঙের প্রলেপ পড়েছে। ভাঙা তাকগুলো সরিয়ে সেগুন কাঠের নতুন তাক তৈরি হয়েছে। বইগুলোকে রাসায়নিক দিয়ে শোধন করে নতুন করে বাঁধাই করা হচ্ছে। একটা আধুনিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজও চলছিল। পুরো কর্মযজ্ঞের কেন্দ্রে ছিল অরণ্যক আর শরণ্যা। তাদের পেশাদার সম্পর্কটা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তারা এখন কাজের ফাঁকে একসাথে চা খায়, লাইব্রেরির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, কিন্তু তাদের ব্যক্তিগত কথার প্রসঙ্গটা এড়িয়েই যায়। একদিন বিকেলে কাজ প্রায় শেষের দিকে। কর্মীরা সবাই চলে গেছে। লাইব্রেরিতে শুধু তারা দুজন। বাইরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ঠিক তাদের প্রথম দেখা হওয়ার দিনের মতো। শরণ্যা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আপনার মনে আছে আমাদের প্রথম যেদিন দেখা হয়েছিল, সেদিনও ঠিক এমনই বৃষ্টি ছিল? অরণ্যক ধীর গলায় বলল। শরণ্যা চমকে তাকাল। এই প্রথম অরণ্যক তাদের অতীত নিয়ে কথা বলল। মনে আছে শরণ্যার গলায় কোনো আবেগ ছিল না? আমি সেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, আর আমার মনে হয়েছিল তুমি যেন এই বইগুলোর আত্মা, একা কিন্তু অপরাজিত। শরণ্যা চুপ করে রইল। আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি শরণ্যা, আর তার জন্য কোনো ক্ষমা হয় না। কিন্তু আমি সেই দিনের অরণ্যক হয়েই তোমার কাছে আসতে চেয়েছিলাম, যে অরণ্যকের পরিচয় তার টাকা নয়, তার ক্যামেরা। কিন্তু সেই পরিচয়টাও তো সত্যি ছিল না শরণ্যা, আস্তে করে বলল। পুরোপুরি মিথ্যেও ছিল না। অরণ্যক তার দিকে এগিয়ে এলো। আমার ভেতরের সেই ফটোগ্রাফারটা আজও বেঁচে আছে, আর সে শুধু তোমার ছবিই তুলতে চায়। শরণ্যার হৃৎপিণ্ডটা জোরে ধকধক করছিল। সে চোখ সরিয়ে নিল। এসব কথা এখন আর বলে কি লাভ? লাভ ক্ষতির হিসেব আমি করতে আসিনি শরণ্যা। আমি শুধু আমার মনের কথাটা বলতে এসেছি। অরণ্যক তার খুব কাছে এসে দাঁড়াল। আমি তোমাকে ভালোবাসি। সেদিনও বাসতাম, আজও বাসি। তুমি আমাকে বিশ্বাস করো বা না করো, এটাই একমাত্র সত্যি। শরণ্যার চোখ জলে ভরে গেল। সে এতদিন ধরে এই কথাগুলো শোনার জন্যই অপেক্ষা করছিল। তার অভিমান, তার রাগ সব যেন এই বৃষ্টির জলের সাথে ধুয়ে যাচ্ছিল। কেন করলেন এমন? তার গলা দিয়ে কান্নারুদ্ধ স্বর বেরিয়ে এলো। কেন আমাকে এত কষ্ট দিলেন? অরণ্যক আলতো করে তার হাতটা ধরল। কারণ আমি বোকা ছিলাম, আমি ভয় পেয়েছিলাম। আমি তোমাকে হারানোর ভয়ে তোমাকে প্রায় হারিয়েই ফেলেছিলাম। আমি আর কখনো তোমাকে মিথ্যে বলবো না শরণ্যা। আমাকে শুধু একটা সুযোগ দাও, নতুন করে সব শুরু করার। শরণ্যা তার চোখের দিকে তাকাল, সেই পরিচিত বিষণ্ণ কিন্তু সৎ দৃষ্টি। তার সব দ্বিধা, সব অভিমান গলে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। অরণ্যকের বুকে মাথা রেখে সে কান্নায় ভেঙে পড়ল। অরণ্যক তাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাইরে বৃষ্টি পড়ছিল, আর ভেতরে দুটো আহত হৃদয় একে অপরের আশ্রয়ে শান্তি খুঁজছিল।
অনেকক্ষণ পর শরণ্যা শান্ত হল। সে অরণ্যকের থেকে নিজেকে সরিয়ে নিল, কিন্তু তাদের হাতগুলো তখনও এক হয়েছিল। ট্রাস্টের কাজ শেষ হলে আপনি কি করবেন? শরণ্যা জিজ্ঞেস করল। ফিরে যাবেন আপনার সেই কাচের দুনিয়ায়? অরণ্যক হাসল। আমার দুনিয়া এখন এটাই, এই বইয়ের গন্ধ, এই ধুলোর মায়া। আমি বসু ইন্ডাস্ট্রির দায়িত্ব নেব, কিন্তু আমার নিজের শর্তে। আমি ব্যবসা করব, কিন্তু ঐতিহ্যকে ধ্বংস করে নয়, তাকে বাঁচিয়ে রেখে। তুমি আমাকে শেখালে শরণ্যা, কিভাবে শিকড়ের সাথে থেকেও ডালপালা মেলা যায়। শরণ্যার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। আর আপনার ফটোগ্রাফি?